হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26-এর কন্টেম্পোরারি স্টাডিজ CC03 চ্যাপ্টার 1 ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম। ভারতের স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা এই চ্যাপ্টারটির প্রথম পর্ব ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। ইতিমধ্যে 3টি পর্ব আলোচনা হয়ে গেছে। আজকে আমরা 4 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 4 নম্বর পর্ব আলোচনা। 4 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন? শ্রীরামপুরের দিনেমার কুঠিকে কেন্দ্র করে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, জোসুয়া মার্সম্যান এই 3 জন মিশনারি একত্রে ধর্ম ও শিক্ষার প্রচারে নিয়োজিত হয়েছিলেন। এরাই একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন। কেরি ছিলেন একজন ধর্ম প্রচারক, ওয়ার্ড ছিলেন একজন দক্ষ মুদ্রণ শিল্পী, মার্সম্যান ছিলেন একজন স্কুল শিক্ষক। এই 3 জনের একত্র প্রচেষ্টার ফলে শিক্ষার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে ভারতবর্ষে। পরের প্রশ্ন হচ্ছে, এদেশে শিক্ষায় শ্রীরামপুর ত্রয়ীর অবদান বা শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুর ত্রয়ীর উদ্দেশ্য কী ছিল? শ্রীরামপুর ত্রয়ীর মূল উদ্দেশ্য ছিল এদেশের পাশ্চাত্য শিক্ষার প্রসার, কিন্তু তারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে বাতিল করে দেয়নি। তারা স্থির করে যে এদেশে যে ধরনেরই শিক্ষা দেওয়া হোক না কেন তা মাতৃভাষায় অর্থাৎ দেশীয় ভাষায় শিক্ষা ব্যবস্থা করা হবে। তাদের প্রচলিত বিদ্যালয়গুলিতে দেশীয় ব্যাকরণ, প্রাথমিক গণনা ও গণিত, জ্যোতির্বিদ্যা, প্রাথমিক ভূগোল, প্রাকৃতিক বিজ্ঞান, ইতিহাস ও নীতি শিক্ষা দেওয়া হতো। এরপরে মনিটর প্রথা কোথায় এটা প্রবর্তন হয়? এটা কে প্রবর্তন করে? অ্যান্ড্রু বেল ইংল্যান্ডে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতির জন্য মনিটর প্রথা প্রবর্তন করেন। প্রকৃতপক্ষে এই মনিটর প্রথা অ্যান্ড্রু বেল ভারতে প্রচলিত সরকার পরও শিক্ষা পদ্ধতি দেখে গ্রহণ করেছিলেন। শ্রীরামপুর ত্রয়ী মনে করতেন বহু ছাত্রকে একত্রে শিক্ষা দেওয়ার জন্য এই শিক্ষা পদ্ধতি বিশেষভাবে সুবিধাজনক। নেক্সট প্রশ্ন, শ্রীরামপুর কর্তৃক প্রকাশিত কতগুলি পত্রিকার নাম লেখো। বাংলা ও অন্যান্য দেশীয় ভাষায় লেখালেখি ছাড়া শ্রীরামপুর বেশ কিছু পত্রপত্রিকা প্রকাশ করে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1818 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের দিকে দিকদর্শন প্রকাশ করে। এরপর একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ প্রকাশ করে। সমাচার দর্পণ একটি পার্শ্বিক ভাষার সংস্করণ প্রকাশিত হয় যার নাম হচ্ছে আকবর ই শ্রীরামপুর। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমাদের 1 নম্বরের প্রশ্ন হিসেবে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এর পরের প্রশ্ন হচ্ছে, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে? এই আইনটি ভারতের শিক্ষার খাতে 1 লক্ষ টাকা ব্যয়ের জন্য বরাদ্দ করে। এদেশের মানুষদের জন্য বিজ্ঞান শিক্ষার ব্যবস্থার কথা ঘোষণা করা হয় এই আইনে। ভারতের ধর্ম, নৈতিকতা ও শিক্ষার মান উন্নয়নের জন্য সরকারি হস্তক্ষেপ ও অর্থ ব্যয়ের কথা ঘোষণা করা হয়। ধর্ম ও শিক্ষা প্রবর্তনের জন্য এদেশে মিশনারিদের আগমনের পথ অবাধ হয়ে যায়। নেক্সট প্রশ্ন, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের শিক্ষাগত গুরুত্ব লেখো। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের শিক্ষাগত গুরুত্ব হলো: 1. এই আইনটি ভারতীয় শিক্ষার জন্য প্রথমবার প্রতি বছর 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়, এর পূর্বে এটি ছিল না। 2. প্রথম সরকারি আইন যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের জনগণের শিক্ষার দায়িত্বভার গ্রহণ করে। 3. এটি পাশ্চাত্য শিক্ষার প্রসারের পথ খুলে দেয় যা পরবর্তীকালে ভারতের আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপন করে। 4. এই আইন খ্রিস্টান মিশনারিদের ভারতের শিক্ষা ও ধর্ম প্রচার করার অনুমতি দেওয়া হয় যা শিক্ষার ব্যবস্থাকে প্রভাবিত করে। 5 হচ্ছে, এই আইনের ফলে ভারতীয় শিক্ষা ব্যবস্থার একটি নতুন অধ্যায় শুরু হয় এবং এর একটি সুনির্দিষ্ট রূপ তৈরি হয়। নেক্সট প্রশ্ন, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের কি প্রভাব পড়েছিল ভারতীয় শিক্ষার ক্ষেত্রে? প্রভাব হলো: 1. এটি ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপর ব্রিটিশ শাসনের একটি নতুন যুগ সূচনা করে যেখানে শিক্ষার লক্ষ্য ছিল মূলত ইংরেজি ও পাশ্চাত্য ভাবধারার বিকাশ। 2. এই আইনটি প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার মধ্যে বিবাদ সৃষ্টি করে যার ফলে বরাদ্দকৃত অর্থ দীর্ঘদিন ধরে ব্যয় করাই যায়নি। শিক্ষার কোনো উন্নয়ন বিশেষ হয়নি ওই সময় পর্বে। নেক্সট পয়েন্ট হচ্ছে, বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হলেও প্রাচ্য ভাবধারার শিক্ষার ব্যবস্থা করা হবে না পাশ্চাত্য শিক্ষার ব্যবস্থা করা হবে, এই বিতর্কের কারণে সেই অর্থকে কাজে লাগানো যায়নি, অনেক বছর ধরে তা অব্যবহৃত ছিল। এর পরের প্রশ্ন হচ্ছে, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনকে কেন আধুনিক শিক্ষার ভিত্তি প্রস্তর বলা হয়েছে? 1813 খ্রিস্টাব্দের সনদ আইনকে আধুনিক শিক্ষার ভিত্তি প্রস্তর বলা হয়
বলার প্রধান কারণ হলো ১. এই সনদ আইনের প্রভাবে এদেশে পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা সহজ হয়। ২. এই সনদের মধ্যে শিক্ষাক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছিল, যার ফলে ভারতীয় শিক্ষা ব্যবস্থা অনেক উন্নতি ঘটেছিল। ৩. শিক্ষাক্ষেত্রে মিশনারিদের উদ্যোগকে উৎসাহিত দান করে পরোক্ষভাবে বেসরকারি শিক্ষাকে অনুমোদন বা অনুপ্রাণিত করা হয়েছিল। তাই আধুনিক ভারতের শিক্ষার ইতিহাসে 1813 খ্রিস্টাব্দের সনদ আইন ভবিষ্যতের শিক্ষার পথ দেখিয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় শিক্ষার প্রসারের জন্য 1813 সনদ আইনের কোন কোন ধারা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ? মূলত দুটি ধারার কথা এখানে উল্লেখযোগ্য। এক হচ্ছে 13 নম্বর ধারা এবং 43 নম্বর ধারা। এরপরে হচ্ছে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ভার ব্রিটিশ সরকার গ্রহণ করার পর শিক্ষা পরিচালনার দায়িত্ব কে গ্রহণ করেছিল? এখানে মিশনারিদের অবাধ প্রবেশকে স্বীকৃতি দেওয়া হয়, বেসরকারি উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রেও ভারতের শিক্ষা প্রবর্তন ও উন্নয়নের জন্য যখন দায়ভার সমস্ত কিছুটাই ব্রিটিশ সরকার গ্রহণ করে নেয়, তার কিন্তু পরিচালনার ভার মিশনারিদের হাতে তারা তুলে দেয়নি। তারা সাধারণ শিক্ষা পরিষদ বা জেনারেল কাউন্সিল অফ পাবলিক ইনস্ট্রাকশন, সংক্ষেপে GCPI নামক একটি কমিটি তৈরি করে এবং তার হাতে ভারতীয় শিক্ষার প্রবর্তন ও উন্নয়নের দায়িত্ব দিয়ে দেয়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। এখান থেকে তোমাদের 7 নম্বরের প্রশ্নের ইম্পর্টেন্ট হচ্ছে এই ধারাকে কেন আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তিপ্রস্তর বলা হয়, এর প্রভাব, এতে কী কী উল্লেখ করা হয়েছে, এগুলো। বাদ বাকি প্রশ্ন যা দিয়েছি তা তোমাদের 2 নম্বর ও 1 নম্বরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 1813 সনদ আইন, এটা কিন্তু 4 অথবা 7-এর পার্ট কোশ্চেন হিসাবে আসতে পারে বা 7-এই আসতে পারে। অবশ্যই তোমরা এর আগে যে আমরা 3টে পর্ব আলোচনা করেছি, 10টা প্লাস প্রশ্ন উত্তর, সেখানে প্রত্যেক পর্বে আলোচনা করা হয়েছে, অবশ্যই দেখে নিও।